আসসালামু আলাইকুম। দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের। সবার সহযোগিতায় অপরাধ প্রতিরোধ সম্ভব, বিজিবি সেক্টর কমান্ডারের বার্তা। 12 ঘণ্টা পর উদ্ধার অগ্নিবীণা এক্সপ্রেসের লাইনচ্যুত ইঞ্জিনসহ 2 বগি। জয়পুরহাটে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ। জাসদ ও ওয়ার্কার্স পার্টি অংশ নেবে না আসন্ন নির্বাচনে। স্পেনে পৌঁছনোর চেষ্টায় 1 বছরে 3000-এর বেশি অভিবাসীর মৃত্যু। এবং সবশেষে থাকছে দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। দীর্ঘ 17 বছর পর সরাসরি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন। সোমবার বিকাল 3:30-এর দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। তাকে স্বাগত জানান বিএনপির সিনিয়র যুগ্ম সহমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, যারা ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম সহমহাসচিব হাবিব উন নবী খান সোহেল, দলের কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। কার্যালয়ে প্রবেশের পর তারেক রহমান নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের সাংগঠনিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দেশে ফেরার পর থেকে ধারাবাহিকভাবে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি, তবে আজই প্রথম তিনি কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমে সরাসরি অংশ নেন। এই অনুষ্ঠানের মাধ্যমে দলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে এবং আগামী সময়ে দলের কার্যক্রম আরও সক্রিয় করার অঙ্গীকার করা হয়েছে। তারেক রহমানের আহ্বান ছিল স্পষ্ট: সকলকে একত্রিত হয়ে দেশকে সুন্দর ও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করতে হবে। সীমান্তে শুধু বলপ্রয়োগ বা ফোর্স বৃদ্ধি করলেই আন্তঃসীমান্ত অপরাধ দমন সম্ভব নয়, কেবল সবার সহযোগিতাই পারে এমন অপরাধ প্রতিরোধ করতে। এই মন্তব্য করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডার উপমহানির্দেশক কর্নেল মোহাম্মদ ফাইসাল হাসান খান। সোমবার দুপুরে তিনি দিনাজপুরের ফুলবাড়ির কাজীহাল ইউনিয়নের মিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই বার্তা দেন। অনুষ্ঠানটি আয়োজন করে ফুলবাড়ি ব্যাটালিয়ন 29 বিজিবি। কর্নেল ফয়সাল বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং সীমান্ত এলাকার বাসিন্দাদের মানবিক উন্নয়নে কাজ করছে। সবার সহযোগিতা ছাড়া সীমান্তে অপরাধ প্রতিরোধ সম্ভব নয়। তিনি আরও জানান, বিজিবি মহাপরিচালকের মূল নীতি বিজিবি সীমান্তের সুরক্ষা ও আস্থার প্রতীক বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ। এর অংশ হিসাবে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ মতো মানবিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাবের বিন জাব্বার, সহকারী পরিচালক মিজানুর রহমান, কাজীহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন কাঞ্চন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এম জাবের বিন জাব্বার জানান, 300 জন শীতার্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রায় 600 জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে এই উদ্যোগ সীমান্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় জনগণের সহযোগিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ 2 বগি লাইনচ্যুত হওয়ার পর 12 ঘণ্টা পর তা উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটেছিল সোমবার ভোর 7:15টার দিকে ময়মনসিংহের গফরগাঁও স্টেশনের প্রবেশের 1 কিলোমিটার আগে জন্মজয় এলাকায়, যেখানে রেল লাইনের পাত সরিয়ে ফেলার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সময় ট্রেনে যাত্রীদের বড় ধরনের কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হানিফ জানান, ওই এলাকায় দুষ্কৃতীরা প্রায় 20 ফুট রেল লাইনের পাত সরিয়ে ফেলায় ঢাকাগামী ট্রেনটির ইঞ্জিনসহ 2 বগি লাইনচ্যুত হয়। রেলওয়ের নিরাপত্তা বাহিনী আরএনবি ময়মনসিংহের পরিদর্শক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর 12 ঘণ্টা চেষ্টার পর ইঞ্জিন ও 2 বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণে রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা ময়মনসিংহ নেত্রকোনা রুটে আন্তনগর ও কমিউটার ট্রেনের পূর্ব নির্ধারিত রেল যোগাযোগ বাতিল করেছে।
শিডিউল পুনর্ব্যবস্থা না হওয়া পর্যন্ত যাত্রীরা ভ্রমণে বিলম্ব বা পরিবর্তিত রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। উদ্ধার কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ পুনরায় নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চেষ্টা করছে। শীতার্থ গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আঞ্জুমান মুফিদুল ইসলাম এবারও শীতার্থ কম্বল বিতরণ কার্যক্রম চালু করেছে। প্রতি বছরের ন্যায় এবারও কেন্দ্রীয় জেলা আঞ্জুমান মুফিদুল ইসলামের কার্যালয় থেকে কম্বল বিতরণ করা হয়, যা শতাধিক শীতার্থ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট আঞ্জুমান মুফিদুল ইসলামের কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থান মসজিদের পেশা ইমাম ইকবাল হোসেন এবং মুয়াজ্জিন মারুফ হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং এই ধরনের সহায়তা অব্যাহত রাখার জন্য সংগঠনের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নির্বাচন ও গণভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ২৯ ডিসেম্বর উভয় দলের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জাসদ ও ওয়ার্কার্স পার্টি উভয়ই ২০০৮ থেকে ২০২৪ সালের অগাস্ট পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অংশ ছিল। জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিগত সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাসদের দপ্তর সম্পাদক সজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্বাচনমুখী দল হওয়া সত্ত্বেও তারা এবারের নির্বাচন ও গণভোটে অংশ নিচ্ছে না। দলের মতে এই নির্বাচন অসাংবিধানিক এবং একতরফাভাবে আয়োজন করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় এবং নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবর্তে একটি অসাংবিধানিক গণভোট এবং একতরফা সংসদ নির্বাচন আয়োজন করা হচ্ছে। জাসদ অভিযোগ করছে যে নির্বাচন কমিশন সরকারের রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে নির্বাচনকে প্রহসনে পরিণত করছে। অতীতে কয়েকটি বিতর্কিত নির্বাচন ছাড়া তারা প্রায় সব নির্বাচনে অংশগ্রহণ করেছে। অন্যদিকে ওয়ার্কার্স পার্টিও সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটি অভিযোগ করেছে, রাজনৈতিক চাপে ফেলে ওয়ার্কার্স পার্টিকে একঘরে করা হচ্ছে। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ৫ই অগাস্টের আন্দোলনের মাধ্যমে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকার আগের সরকারের ওপর দায় চাপিয়ে আবারও সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে। এই ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে দেশের বড় অংশের ভোটার ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে বাদ দেওয়া হচ্ছে। এতে দামোদরন্তের পথ মসৃণ হবে না, বরং দেশ নতুন রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হতে পারে। দলটি মনে করছে, নির্বাচনী পরিবেশ পুনরুদ্ধারের জন্য সরকারকে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এতে ব্যর্থ হলে তার দায় অন্তর্বর্তী সরকারকেই বহন করতে হবে। চলতি বছরে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় ৩,০০০-এর বেশি অভিবাসী মারা গেছেন। স্প্যানিশ অভিবাসী অধিকার গোষ্ঠী ক্যামিনান্ডো ফ্রন্টেরাস সোমবার ২৯ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ই ডিসেম্বর পর্যন্ত রেকর্ড করা ৩,০৯০টি মৃত্যুর মধ্যে বেশিরভাগই ঘটেছে আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে আটলান্টিক অভিবাসন পথে। মৃতদের মধ্যে ৪৩৭ জন শিশু এবং ১৯২ জন নারী রয়েছেন। ক্যামিনান্ডো ফ্রন্টেরাস আরও উল্লেখ করেছে, আলজেরিয়া থেকে ছাড়া নৌকার সংখ্যা বেড়েছে এবং সোমালিয়া, সুদান এবং দক্ষিণ সুদান থেকে নতুনভাবে অভিবাসীদের ঢল এসেছে। গত বছরের তথ্য অনুযায়ী ২০২৪ সালে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় কমপক্ষে ১০,৪৫৭ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, যা ২০০৭ সালে তথ্য সংগ্রহ শুরুর পর সর্বোচ্চ। তবে চলতি বছরে মৃত্যুর হার কিছুটা কমেছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ১৫ই ডিসেম্বর পর্যন্ত ৩৫,৯৩৫ জন অভিবাসী স্পেনে পৌঁছেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০% কম। তাদের অর্ধেকই পশ্চিম আফ্রিকার উপকূল থেকে আটলান্টিক অভিবাসন পথ ব্যবহার করে ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছে। প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে এই বিপজ্জনক যাত্রার কারণে অভিবাসীদের জীবন প্রতিনিয়ত ঝুঁকিতে রয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে এই সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। এবারের বিপিএলের অন্যতম হট ফেভারিট রংপুর রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছে।
দুর্দান্ত বোলিংয়ের পর ওপেনার লিটন দাস ও দাউদ মালানের ব্যাটে ভর করে দাপুটে জয় পায় নুরুল হাসান সোহানের দল। সোমবার 29 ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম 17.5 ওভারে মাত্র 102 রানে অল আউট হয়। চট্টগ্রামের ব্যাটিং লাইন ধসে যায় পাকিস্তানের পেসার ফাহিম আশরাফের একার 5 উইকেটের জাদুতে। দলের পক্ষে সর্বোচ্চ 20 বলে 39 রান করেন নাইম শেখ, আর মির্জা করেন 24 বলে 20 রান। 103 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরকে দুর্দান্ত শুরু এনে দেন ওপেনার লিটন দাস ও দাউদ মালান। তারা 91 রানের জুটি বলে দলকে জয়ের পথে নিয়ে যান। লিটন 31 বলে 47 রান, মালান 48 বলে 51 রান করে দলকে শক্ত অবস্থানে রাখেন। যদিও এরপর দ্রুত 3 উইকেট হারায় রংপুর, তৌহিদ হৃদয় 3 বলে মাত্র 1 রান করে সাজঘরে ফিরে যান। এরপরও 30 বল হাতে রেখে রংপুর নিশ্চিত করে দাপুটে জয়। এই জয়ে রংপুর রাইডার্স নিজের খেলার শক্তি দেখিয়েছে এবং এবারের বিপিএলে প্রধান প্রার্থী হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। প্রিয় দর্শক, এই ছিল রাতের সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।